কাহিনীর মায়াজগতে আপনাদের স্বাগত। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে। থ্রিডি অডিওর সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি কাইন্ডলি ঘুরিয়ে নেবেন। নমস্কার, কাহিনীর মায়াজগতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শ্রেয়শ্রী ধারার কলমে প্রেমে হাতেখড়ি। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প। শহরের এক কোণে আকাশ ছোঁয়া অট্টালিকা চ্যাটার্জি ভিলা। এই বাড়ির ভেতরেই বড় হয়েছে আরিশা চ্যাটার্জি। আরিশার পৃথিবীটা গড়ে উঠেছিল দামি আসবাব, কড়া শাসন আর রাজ্যের বইপত্রের মাঝে। আরিশা এখন একাদশ শ্রেণীর ছাত্রী। চশমার পুরু লেন্সের আড়ালে তার চোখ দুটো সব সময় বইয়ের পাতায় নিমগ্ন থাকত। প্রেম, ভালোবাসা বা আবেগ এসব তার কাছে ছিল নিছকই গল্পের বইয়ের কাল্পনিক শব্দ। সেদিন স্কুলের করিডোর দিয়ে যাওয়ার সময় তার একমাত্র বান্ধবী এনারি তাকে থামালো। এনারি বিরক্তি ভরে বলল, উফ আরিশা, তুই কি সারা জীবন বইয়ের মধ্যে মুখ গুজিয়ে থাকবি? দেখ চারপাশটা কত সুন্দর। আরিশা শান্ত গলায় উত্তর দিল, বাবা বলেছেন এবারেও ক্লাসে ফার্স্ট হতে হবে। এনারি, আমার ওসবের সময় নেই। কিন্তু আরিশার সেই সাজানো গোছানো জীবনের ছন্দপতন ঘটল যখন তাদের ক্লাসে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল পার্টনার হিসেবে নাম ঘোষণা করা হলো স্বপ্নদীপ সেনের। স্বপ্নদীপ ছিল আরিশার ঠিক বিপরীত, অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। স্বপ্নদীপের বাবা পলাশ সেন একটা ছোট কারখানায় কাজ করেন, আর মা সীমা সেন বাড়িতে সেলাই করেন। ল্যাবে প্রথম দিন স্বপ্নদীপ নিজেই কথা শুরু করলো। হাই, আমি স্বপ্নদীপ। শুনলাম তুমি নাকি খুব ভালো স্টুডেন্ট। আরিশা কোনো মতে একবার তাকিয়ে বলল, আমি আরিশা। তাহলে কাজটা শুরু করা যাক। স্বপ্নদীপ হাসল। এত কড়া কেন তুমি? জীবনটা তো আর রসায়নের বিক্রিয়া নয় যে সব কিছু মেপে চলতে হবে। সেই শুরু। ধীরে ধীরে ল্যাবের কাজের ফাঁকে ফাঁকে স্বপ্নদীপ তার জগৎটাকে আরিশার সামনে তুলে ধরতে লাগল। স্বপ্নদীপের সরলতা আরিশাকে অদ্ভুতভাবে আকর্ষণ করতে শুরু করলো। আরিশা প্রথমবার বইয়ের বাইরে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে পৃথিবী দেখতে শিখল। তার কিশোরী মনে প্রেমের প্রথম হাতে খড়ি হলো স্বপ্নদীপের হাত ধরেই। কিন্তু এই প্রেমের পথে প্রধান কাঁটা ছিল আরিশার পরিবার। অগ্নিজিৎ চ্যাটার্জি আর মা আভিরি চ্যাটার্জি তখন ব্যস্ত অন্য পরিকল্পনায়। তাদের বিজনেস পার্টনার রজত মুখার্জির একমাত্র ছেলে রাহুল মুখার্জির সঙ্গেই আরিশার বিয়ের ঠিক করে ফেলেছেন তারা। রাহুল দেখতে সুদর্শন হলেও ভীষণ অহংকারী। তার মা রুক্মিণী চ্যাটার্জিও চেয়েছিলেন চ্যাটার্জি বাড়ির ঐতিহ্য তাদের ঘরেও আসুক। একদিন বাড়িতে আরিশাকে ডেকে অগ্নিজিৎ বললেন, আরিশা, আমরা ঠিক করেছি সামনের বছর তোমার বাগদানটা সেরে ফেলবো। আরিশা স্তম্ভিত হয়ে গেল। কিন্তু বাবা, আমি তো এখন ক্লাস 11, আর আমি ওকে চিনিই না। অগ্নিজিতের গলায় ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। চেনার দরকার নেই। আমি যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি
তোমাকে তাকেই বিয়ে করতে হবে। আর এখন তো তুমি পড়াশোনা করছো, এখন বলছি না। ওনারা বলেছে তোকে বিয়ের পরেও পড়াশোনা করতে দেবে। আরিশা কাঁদতে কাঁদতে পরদিন স্কুলে স্বপ্নদীপকে সব জানালো। স্বপ্নদীপ ওর হাতটা শক্ত করে ধরল। ভয় পেও না আরিশা, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। কিন্তু রাহুল মুখার্জি ছিল ধূর্ত। সে একদিন আরিশাকে স্কুল থেকে নিতে এসে স্বপ্নদীপকে দেখে ফেলে। রাহুল বাড়িতে গিয়ে তার বাবা রজত মুখার্জিকে সব জানায়। রজত মুখার্জি অগ্নিজিৎকে ফোন করে বললেন, অগ্নিজিৎ, আপনার মেয়ে একজন ভিখারির ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। এটা কি আমাদের সম্মানের সঙ্গে যায়? অগ্নিজিৎ চ্যাটার্জি অগ্নি শর্মা হয়ে বাড়ি ফিরলেন। তিনি আরিশার মোবাইল কেড়ে নিলেন, তাকে ঘরের মধ্যে বন্দি করলেন। আজ থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। আমি ড্রাইভারকেও বলে দিয়েছি, তুই বাড়ি থেকে আর এক পাও বের হবি না। আরিশা চিৎকার করে বলল, আমি স্বপ্নদীপকে ভালোবাসি বাবা। অগ্নিজিৎ চ্যাটার্জি মেয়ের গালে চড় বসিয়ে দিলেন। চুপ কর! বড়লোক বাপের একমাত্র মেয়ে হয়ে একজন সামান্য কর্মচারী ছেলের জন্য ওকালতি করছিস? তোর লজ্জা করে না? এদিকে স্বপ্নদীপ পাগল হয়ে আরিশার খোঁজ করতে লাগলো। সে বারবার চ্যাটার্জি ভিলার গেটে যেত, কিন্তু গেটের গার্ডরা তাকে ঢুকতে দিত না। গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিত। কে তুই? সাহেব মানা করে দিয়েছে বাইরের কাউকে এই গেটে না ঢুকতে দিতে। ভাগ এখান থেকে। একদিন রাহুল তার বন্ধুদের নিয়ে স্বপ্নদীপকে রাস্তার মোড়ে একা পেয়ে যায়। এই যে মিস্টার স্বপ্নদীপ, তোর খুব শখ হয়েছে তাই না? আরিশার কাছাকাছি যাওয়ার, আরিশার হাত ধরার, আরিশাকে ভালোবাসার, তাই না? একটা কথা শুনে রাখ, আরিশা শুধুমাত্র আমার, আর আমি ওকেই বিয়ে করব। আর হ্যাঁ, আজ তুই আরিশার কাছে যেতেই পারবি না, কারণ আজ তোকে আমি শেষ করে দেবো। রাহুল তার দলবল নিয়ে স্বপ্নদীপের উপর ঝাঁপিয়ে পড়ল। রড আর লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হলো। রাহুল, এবারে বলটাকে ছেড়ে দে, নাহলে বলটা মরে যাবে। আর এই যে তোকে বলছি, দ্বিতীয়বার যদি দেখি আরিশার দিকে চোখ তুলে চেয়েছিস, তাহলে তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা যেন মনে থাকে। এই চললে সব। রক্তাক্ত অবস্থায় স্বপ্নদীপকে রাস্তায় ফেলে তারা চলে গেল। স্বপ্নদীপের বাবা পলাশ সেন আর মা সীমা সেন তাকে ধরাধরি করে সরকারি হাসপাতালে নিয়ে গেলেন। স্বপ্নদীপ ব্যান্ডেজ বাঁধা শরীরে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে আবার আরিশার বাড়ির গেটে গিয়েছিল। সে শুধু একবার আরিশাকে দেখতে চেয়েছিল। সে গেট ধরে চিৎকার করছিল, আরিশা, আরিশা, আরিশা! কিন্তু গার্ডরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে নর্দমার কাছে ফেলে দেয়। স্বপ্নদীপের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার চোখ ছিল আরিশার জানলার দিকে। অবশেষে তাকে ডাক্তার আগারওয়ালের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার আগারওয়াল তাকে পরীক্ষা করে হতাশ হয়ে বাইরে এলেন। নার্সরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করছিল। সীমা সেন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরলেন। বাবা, আমার একটাই ছেলে, ওকে বাঁচিয়ে দিন। ডক্টর আগারওয়াল দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বললেন, সরি, আমাদের আর কিছু করার নেই। ওর ইন্টারনাল হেমোরেজ হয়ে গেছে। অনেক দেরি করে ফেলেছেন আপনারা। স্বপ্নদীপ চলে গেল। আরিশা খবরটা যখন পেল, সে কাঁদল না। সে শুধু তার চশমাটা খুলে জানলার বাইরে অঝোর বৃষ্টি দেখতে লাগলো।
কয়েক মাস কেটে গেল। আরিশার চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। অগ্নিজিৎ চ্যাটার্জি জেদ ধরে বসলেন রাহুলের সাথেই বিয়ে হবে। আরিশা প্রতিবাদ করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। একদিন বিয়ের মণ্ডপে আরিশা লাল বেনারসি পরে বসে আছে, চারপাশে সানাইয়ের সুর, কিন্তু তার কানে বাজছে স্বপ্নদ্বীপের সেই শেষ চিৎকার। আরিশা, আরিশা, আরিশা। রাহুল গর্বিত ভঙ্গিতে এসে বসলো আরিশার পাশে। সে নিচু স্বরে বলল, দেখলে আরিশা, শেষ পর্যন্ত আমিই জিতলাম। তোমার সেই প্রেমিক তো এখন মাটির নিচে। আরিশা শূন্য দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো। তার গলায় কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শীতলতা। সে বলল, তুমি শুধু একটা শরীরকে জয় করেছো রাহুল। তুমি যে আরিশাকে চেয়েছিলে সে স্বপ্নদ্বীপের সাথেই মরে গেছে। এখন যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে কেবলমাত্র একটা রক্ত মাংসের পুতুল। বিয়ে হয়ে গেল, কিন্তু আরিশা রাহুলকে কোনো দিন নিজের কাছে ঘেঁষতে দেয়নি। সে সারা দিন একটা অন্ধকার ঘরে বসে থাকে। রাহুল নেশা করে এসে তাকে গালিগালাজ করে, মারধর করে, কিন্তু আরিশার মুখে কোনো টু শব্দটি নেই। সে যেন কোনো ব্যথাই অনুভব করে না। এক রাতে আরিশা তার ডায়েরিতে লিখল, চ্যাটার্জি ভিলার সেই জৌলুস আজও আছে, কিন্তু আরিশার ঘরে এখন শুধুই শ্মশানের নিস্তব্ধতা। রাহুল তার বন্ধুদের কাছে বড়াই করে যে সে আরিশাকে পেয়েছে, কিন্তু সে জানে না সে আসলে একটা জলজ্যান্ত লাশের সাথে সংসার করছে। আরিশার প্রতিটি রাত কাটে জানলার দিকে তাকিয়ে, যদি সেই কণ্ঠস্বর আবার কোনোদিন শুনতে পায়। কিন্তু উত্তর আসে না, শুধু বৃষ্টির শব্দ আর অন্ধকার রাতের দীর্ঘশ্বাস চ্যাটার্জি ভিলার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। প্রেমের হাতে খড়ি হওয়ার আগেই যে বিসর্জনের সুর বেজেছিল তা আজ আরিশার জীবনের একমাত্র সঙ্গী। এইভাবেই এক মৃত আত্মা বয়ে নিয়ে চলেছে এক জীবিত মানুষের শরীরকে। এটাই আরিশার জীবনের নিয়তি, এটাই তার ভালোবাসার চরম মূল্য। এতক্ষণ আপনারা শুনলেন শ্রেয়শ্রী ধারার কলমে প্রেমে হাতেখড়ি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, আরিশা, অর্পিতা মণ্ডল, স্বপ্নদ্বীপ, সিকিউরিটি গার্ড এবং রাহুলের বাবা গোপী যাদব, অগ্নিজিৎ, রাজু মাঝি, সীমা সেন, মৌমিতা মণ্ডল, ডাক্তার মনোজ বর্মন, রাহুল সায়ন মণ্ডল, রাহুলের বন্ধু প্রবীর রুইদাস, আরিশার বান্ধবী রিয়া হাসদা। গল্পের কথক ফাল্গুনী পাল। পোস্টার ডিজাইন, থাম্বনেল এডিটিং প্রণজিৎ ভৌমিক। সাউন্ড ডিজাইনিং প্রভাত কুমার। সূত্রধার আমি শাহিন খানম। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও ফিরে আসব একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন কাহিনীর মায়াজগৎ, আপনার গল্পের ক্যানভাসে।